বাইজি কন্যা পর্ব 25 লিখেছেন জান্নাতুল নাইমা। বহু বছর আগে জমিদার অলিওল চৌধুরী নিখুঁতভাবে বিশ্বাসঘাতকতা করেছিল বাইজি শারমিন শাইলার সাথে। তার করা বিশ্বাসঘাতকতার জন্যই আজ শারমিনের পরিচয় এক বাইজি প্রধান। সেদিন যদি অলিওল পরিকল্পনা করে শাহিনকে না ফাঁসাতো, শারমিন শাহিনকে ছেড়ে না আসতো, আর অলিওলের মাও প্রতিশোধ পরায়ণ হয়ে শারমিনকে বাইজিগিরে স্থান না দিত, নিরপরাধ শাহিনকে কতটা জঘন্যভাবে ঠকিয়েছে অলিওল। শাহিন তার ভালোবাসার মানুষ, তার স্বামী শাহিন। সবচেয়ে বড় কথা, তার সন্তান নূরের বাবা ছিলেন তিনি। অলিওল যদি তাদের সঙ্গে এই জঘন্য খেলাটা না খেলতো, আজ শারমিন, শাহিন এবং নূরের জীবনটা অন্যরকম হতো। না সে বাইজি হতো, আর না নূরের পরিচয় শুধুমাত্র এক বাইজি কন্যা হতো। শাহিনের মতো একজন সম্মানিত ব্যক্তির স্ত্রী, সন্তান এমন পরিচয়ের জন্য শুধুমাত্র অলিওল চৌধুরীই দায়ী। এত কিছু করেও অলিওল চুপ করেনি। নিজের স্বার্থের জন্য, নিজের ছেলের কামনা পূরণ করার জন্য আবারও বিশ্বাসঘাতকতা করল। সোহেলেরকে সুনিশ্চিত ভবিষ্যৎ দেওয়ার জন্য দূরে পাঠাতে চেয়েছিল, সুপাত্রের হাতে তুলে দিতে চেয়েছিল। সবটাই গোপনভাবে, অথচ পলাশ চৌধুরী সবটা জেনে গেল। তার বাবা যেমন শারমিনকে পাওয়ার লোভে শাহিনকে হত্যা করেছিল, তেমনি নূরকে পাওয়ার জন্য সেও আনভিরকে হত্যা করল। এক মায়ের কোল খালি করল। সবটা মস্তিষ্কে নাড়া দিতেই ঘৃণায় মনটা বিষিয়ে উঠল শারমিনের। কতটা নৃশংস এই জমিদার আর তার এই পুত্র! এতটা বছর যে নিঃসন্দেহ, যে ভয় মনে পুষে রেখেছিল, আজ সেটাই সত্যি হলো। হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে কাঁপছে তার। মনে পড়ে যাচ্ছে শাহিনের সাথে কাটানো এক একটা ভালোবাসাময় দিনগুলোর কথা। অস্থিরতায় সারা শরীরে ঘাম ছেড়ে দিয়েছে। অতিরিক্ত উত্তেজিত হওয়ার ফলে ঘন ঘন শ্বাস গ্রহণ এবং ত্যাগ করছে। মস্তিষ্ক কেমন ফাঁকা ফাঁকা লাগছে। চারদিক থেকে ক্রমশ শূন্যতা আষ্টে পিষ্টে জড়িয়ে ধরছে তাকে। অসহায় লাগছে খুব। আফসোসে আর্তনাদে বুকটা ফেটে যাচ্ছে। ঠিক এজন্যই আজ অবধি অলিওল শাহিনের পাঠানো বিবাহ বিচ্ছেদের কাগজটি দেখাতে পারেনি। দেখাবে কী করে? তার স্বামী, তার নূরের বাবা তো তাকে এমন কাগজ পাঠায়নি। মানুষটা তো তাকে ভালোবেসে বিয়ে করেছিল। কত স্বপ্ন ছিল মানুষটার, কত আশা ছিল নূরকে নিয়ে। সেসবের কোনোটাই যে পূরণ হলো না। কালবৈশাখী ঝড়ের আঘাতে যেমন প্রকৃতিতে ধ্বংসলীলা সৃষ্টি হয়, তেমন তাদের জীবনেও অলিওল নামের এক ঝড়টি এসে সবটা ধ্বংস করে দিয়ে গিয়েছে। দু হাতে মুখ চেপে কান্না আটকানোর চেষ্টা করলো শারমিন। একসময় একদম নিশ্চুপ হয়েও গেল। ভেতর থেকে অস্পষ্ট কণ্ঠস্বর শুনতে পাচ্ছে অলিওল এবং পলাশের। সহসা দু হাতে কপাল বেয়ে চলা সমস্ত অশ্রুই মুছে নিল শারমিন। নিজেকে সম্পূর্ণ স্বাভাবিক করে অত্যন্ত শান্ত ভঙ্গিতে নিজের কক্ষের উদ্দেশ্যে ধীর গতিতে চরণদ্বয় আগাতে লাগলো। তার পরিহিত গাঢ় হলুদ রঙের জর্জেট শাড়িটির লম্বা আঁচল তখন মেঝেতে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। মাথার লম্বা লম্বা চুলগুলো বড় খোপাটিও আধখোলা অবস্থায় রয়েছে। কিছু সময়ের ব্যবধানে হয়তো তা পুরোপুরি খুলে যাবে, হয়তো ঘিরে থাকবে তার পিঠ এবং কোমরকে। তার নিষ্পলক দৃঢ় দৃষ্টিজোড়ার এক ফোঁটা অশ্রুকণাও নেই। সবটা যেন নিমেষেই কেউ শুষে নিয়েছে। এই সময় প্রঘোষে দৃষ্টি জোড়ায় তাকালে যে কারোর হৃৎপিণ্ড ভয়ঙ্কর মাত্রায় কেঁপে উঠবে। নিজ কক্ষে গিয়ে শারমিন সর্বপ্রথম সোহিনুরের পাশে গিয়ে বসল। কিছুক্ষণ সোহিনুরের মাথায় এবং মুখে হাত বুলিয়ে কপালে চুমু খেল। নির্লিপ্ত ভঙ্গিতে বিড়বিড় করে বলল, শোনা শোনা মা আমার, ছোট্ট ভুলে আজ তোর পরিচয় এক বাইজি কন্যা। আমার কলিজা, ওই বিশ্বাসঘাতক জমিদারের জন্য তুই আজ বৃত্তিহীন। একটু থামলো শারমিন। দুফোঁটা অশ্রু ঝরে পড়ল তার চোয়াল বেয়ে। তর্জনে আঙুল দ্বারা সে অশ্রুকণা মুছে নিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল শারমিন। পুনরায় সোহিনুরের ললাটে চুম্বন করে নির্লিপ্ত কণ্ঠে বলল, জানিস শোনা, ওই অলিওল শুধু তোর বাবার সম্মান নষ্ট করে চুপ হয়নি। ওই নরপশুটা তোর বাবার থেকে স্ত্রী সন্তানকে দূরে সরিয়ে ক্ষান্ত হয়নি।
শেষ পর্যন্ত জানোয়ারটা তোর বাবাকেও খুন করেছে। কথা জড়িয়ে যাচ্ছিল শারমিনের, তাই নিজেকে ধাতস্থ করে নিয়ে আবারও বলল, এমন সম্মানিত একজন ব্যক্তিকে এভাবে অসম্মান করে পুরো দুনিয়ার কাছে অসম্মানিত, ঘৃণিত, চরিত্রহীন চিহ্নিত করে মৃত্যু দিয়ে দিল। নিরপরাধ মানুষটাকে এভাবে ঠকালো, আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করলো, আর আমি এত দেরিতে তা টের পেলাম। আর পলাশ চৌধুরী, সেও তো কম করল না, শেষমেশ আনভীরকে খুঁজে বের করে শেষ করে দিল। এইবারেও বিশ্বাসঘাতকতা করলো অলিওল আমার সঙ্গে। ওর রক্তে মিশে গেছে বিশ্বাসঘাতকতা। আজ ওর রক্ত দিয়ে গোসল করব আমি। নূরমা, আমি আমার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে যাচ্ছি। আজ এই বাড়ির গৃহে সবচেয়ে নিষ্কৃষ্ট দুটো প্রাণের বিনাশ ঘটবে। জ্বরের ঘোরে তন্দ্রায় মগ্ন শহিনুর। শারমিন ঘুমন্ত শহিনুরের সঙ্গেই আপন মনে বেশ কিছুক্ষণ কথা বলল। কথা শেষে শান্ত দৃষ্টিতে চারপাশে তাকিয়ে দেখল, মনে মনে স্থির করল, জমিদার এবং জমিদার ছেলেদের বিনাশ ঘটিয়ে এই অভিশপ্ত গৃহ থেকে আজ ত্যাগ করবে সে। শহিনুরকে নিরাপদ স্থানে রেখে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করে তারপর না হয় পুলিশের কাছে ধরা দেবে সে। আর সময় নিল না শারমিন। মৃদু পায়ে এগিয়ে গিয়ে নিজের কাছে সংরক্ষিত সেই অস্ত্রটি বের করল, যে অস্ত্র দেখিয়ে শহিনুরকে সে শিক্ষা দিয়েছিল। এই অস্ত্র কোনো মানুষকে হত্যা করার জন্য নয়, এই অস্ত্র শুধুমাত্র অমানুষদের হত্যা করার জন্য। চারপাশ ঘন অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। রাত তখন কটা বাজে অনুমান করা গেল না। আজ আকাশে চাঁদ নেই, নেই অগণিত তারাদের মেলা। বিশাল আকাশটা থেকে মেঘেরা গর্জন করে উঠছে। এই বুঝি আকাশ কাঁপিয়ে ভূমি কাঁদিয়ে বর্ষণ শুরু হবে। প্রকৃতির এমন থমথমে আবহাওয়ায় বাইজি গৃহটি ঘুমরের শব্দে মুখরিত হয়ে আছে। শারমিন বাইজি এক হাতে তলোয়ার নিয়ে এক ধ্যানে এগিয়ে চলেছে। বাইজি গৃহে বরাবরের মতোই আজও চমকপ্রদ আলোকসজ্জা সজ্জিত। প্রতিটি কক্ষের সামনে বারান্দা দিয়ে একের পর এক কক্ষ পার করছে শারমিন। বাইজি গৃহে প্রবেশের মেইন গেট থেকে গৃহের বারান্দায় স্পষ্ট দেখা যায়। রঙ্গনের গৃহে আসার জন্য সবাই গেটের সামনে এসেছে। তখনই দূর থেকে শারমিনকে অমন ভয়ানক দৃশ্যে দেখে দ্রুত পা বাড়ালো রঙ্গন। শারমিন যখন অলিওলের বিশেষ কক্ষে প্রবেশ করল, তখন অলিওল পলাশের সঙ্গে গোপন আলোচনায় মগ্ন ছিল। শারমিন কোনো কিছু না ভেবে সরাসরি অলিওলের পিঠ বরাবর তলোয়ারে মাথা ঢুকিয়ে দিল। অলিওল আর্তনাদ করে উঠতেই এক ধাক্কায় তাকে মেঝেতে ফেলে পেট বরাবর একবার, দুবার, তিনবার তলোয়ার ঢুকালো এবং বের করল। হিংস্র ভাগিনীর মতো গর্জন দিয়ে দাঁত কিরমির করে বলল, বিশ্বাসঘাতক, তোর সব খেলা আজ শেষ। দাঁতে দাঁত চেপে এ কথা বলতেই পলাশ আতঙ্কিত হয়ে শারমিনের বুক বরাবর লাথি দিল। সিটকে দূরে গিয়ে পড়ল শারমিন। অলিওলের দিকে চেয়ে আব্বা বলেই অলিওলকে ধরল পলাশ। চিৎকার করে ডাকতে লাগলো, এই কে আছিস? আমার আব্বারে মায়েরা ফেলছে, তাড়াতাড়ি আয়, আব্বাকে হাসপাতালে নিতে হইব। অলিওলকে হাসপাতালে নিয়ে যাবে পলাশ। এক শয়তান প্রাণ বাঁচবে আরেক শয়তানের, কখনোই না। জীবন দিয়ে হলেও এই দুই পিশাচকে ধ্বংস করবে আজ শারমিন। এই বাসনা নিয়েই চারগুণ হিংস্র হয়ে উঠল শারমিন। হাতে শক্ত মুঠে তখনও তলোয়ার রয়েছে তার। সেটা নিয়েই পলাশ চৌধুরীর ঘাড় বরাবর যে আঘাত করতে গেল। উদ্দেশ্য দেহ থেকে মাথা খণ্ডন করা, কিন্তু তার পূর্বেই থেমে গেল শারমিন। ভয়ঙ্কর সুরে আর্তনাদ করে উঠল। বিক্ষিপ্ত নিঃশ্বাস ছেড়ে বড় বড় চোখ করে নিজের পেটের দিকে তাকাতেই সর্বাঙ্গ শিউরে উঠল তার। রক্তাক্ত ধারালো তলোয়ারের মাথা দেখেই অসাড় হয়ে কাঁপতে কাঁপতে ঘাড় বাঁকিয়ে তাকাতেই ক্রোধান্বিত মুখশ্রীতে রঙ্গনকে দেখতে পেল। রঙ্গনের হাতের দিকে তাকাতেই দেখল তার পিঠ সই করে তলোয়ার ঢুকিয়েছে রঙ্গন, যা তার পেট ভেদ করে বেরিয়ে গিয়েছে। চোয়া শক্ত করে রঙ্গন তলোয়ারটি একটানে বের করে ফেলতেই আহত শারমিন বাইজি নিজ শরীরের ভারসাম্য বজায় রাখতে পারল না।
শরীর ছেড়ে দিয়ে এক হাতে পেট চেপে ধরে অলিওলের পাশেই ধপাস করে পড়ে গেল। পলাশ শারমিনের দিকে চেয়ে বিকৃত ভঙ্গিতে হেসে উঠল। পরক্ষণেই আবার কেঁদে উঠল। অলিওলের দিকে চেয়ে বলল, আব্বা, আমার আব্বা। রঙ্গন পলাশ দুজনেই গিয়ে অলিওলকে ধরল। দুজনেই এক ডাকে বলল, আব্বা, আপনার কিছু হবে না, আমরা আছি। নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রমে অলিওল চৌধুরী ক্ষীণ স্বরে বলল, তোরা চুপ কর, তোরা আমাকে নিয়ে টানাটানি করিস না। এটুকু বলে চোখ বন্ধ করে ফেলল অলিওল। পরক্ষণে অসহনীয় ব্যথায় গোংরানি দিল কয়েকবার। শুনতে পেল শারমিনের গোংরানিও। ঘাড় কাত করে শারমিনের দিকে তাকালো। করুণ কণ্ঠে বলল, তুমি আর আমি আরও কিছুকাল বাঁচতে পারতাম শারমিন। গোংরাতে গোংরাতে শারমিন অলিওলের মুখে থুতু ফেলল। সঙ্গে সঙ্গে পলাশ শারমিনের গালে ঠাসিয়ে একটা থাপ্পড় মারল। বৃদ্ধ অলিওল তার ক্ষতবিক্ষত বলহীন দেহটি কিঞ্চিত উঁচিয়ে বলহীন হস্ত দ্বারাই পলাশের গায়ে দুটো চড় মারল। বলল, এত বড় সাহস, তুই আমার শারমিনের গায়ে হাত তুলিস? দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস তোর মতো বেয়াদবের সামনে ত্যাগ করতে চাই না। পলাশ ক্রোধে চুপ থাকলেও রঙ্গন উঠে দাঁড়ালো এবং সকল ভৃত্যদের ডাকার জন্য উদ্যত হলো। কিন্তু অলিওল মৃদু হুঙ্কার দিল তাদের দুজনকে বেরিয়ে যেতে। পলাশ রঙ্গন কেউ রাজি হলো না। ইতিমধ্যেই বাইরে ভারী বর্ষণ শুরু হয়েছে, যার ফলে কক্ষের ভিতরের আওয়াজ বাইরে যাচ্ছে না। বাইজিরা তাদের কাজে মগ্ন। ভৃত্যরাও হয়তো সারাদিনের ব্যস্ততার পর বিছানায় আরাম করছে। সবটা বিবেচনা করেই অলিওল চৌধুরী বলল, রঙ্গন, তুই চলে যা বাপ, তুই শহরে চলে যা। 1 মাসের আগে এখানে আসবি না। পলাশ বাপ, আমার রাগারাগি না করে এই ঘটনা চেপে যাস, নয়তো রঙ্গনের বিশাল ক্ষতি হয়ে যাবে। এটুকু বলে শারমিনের দিকে দৃষ্টিপাত করলো অলিওল। শারমিন কেমন নিথর হয়ে পড়ে আছে, কিন্তু তার শ্বাস তখনও চলছে। শরীরে একটুখানি শক্তি ভিক্ষা চাইছে ওপরওয়ালার কাছে। অলিওল সেদিকে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে বলল, কি আনন্দ! শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় শুধু তোমাকে পাশে চেয়েছিলাম। কি সৌভাগ্য আমার! আমার পুত্ররা আমার চাওয়ার থেকেও দ্বিগুণ পাওয়াই দিল আমাকে। তোমাকে সঙ্গে নিয়েই পরপারে চলে যাচ্ছি। আহ, আর কোনো চিন্তা নেই মোরে, শান্তিই পাবো। কিন্তু ভয় একটাই, এপারের মতো ওপারেও আবার লড়াই না চলে। যদি উপায় হয়, যদি সুযোগ পাই, ওপারে গিয়ে আমার প্রধান লক্ষ্য হবে শাহিনের থেকে তোমাকে দূরে রাখা। শারমিন, তোমার হাতে মৃত্যু পেয়েও বড় প্রশান্তি অনুভব করছি। কত ভালোবাসি আমি তোমায়, বুঝলে না শারমিন? তুমি বড় অবুঝ। আমার প্রাণপ্রিয় অবুঝ শারমিন, অনেক ভালোবাসি তোমায়। কথাগুলো বলতে বলতে শারমিনের একদম কাছে এসে মেঝেতে শুয়ে পড়ল অলিওল। শারমিনের একটি হাত টেনে নিজের বুকে চেপে ধরে বলল, আমার শেষ স্পন্দনটুকু তোমার নামে শারমিন, অথচ তোমার। এটুকু বলেই শারমিনের বুকে হাত রাখল। অন্য হাতে তলোয়ার টেনে গায়ের সর্বশেষ শক্তিটুকু দিয়ে শারমিনের বক্ষস্থলে বেশ কয়েকবার আঘাত করল। বার কয়েক গোংরানি দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করল শারমিন। তার শুভ্র মুখশ্রীতে তাকিয়ে মুচকি হেসে অলিওল বলল, মৃত্যুর সঙ্গী হলেও তবুও হৃদয়ে স্থান দিলে না তুমি আমাকে। আফসোসের স্বরে শেষ বাক্যটুকু উচ্চারণ করে চিত হয়ে শুয়ে নিজের পেট বরাবর 2 হাত তলোয়ার চেপে ধরল অলিওল। চোখ উল্টে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করল সে নিজেও। পলাশ আর রঙ্গন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। একদিনে তাকিয়ে রইল শারমিন বাইজি এবং অলিওল চৌধুরীর মৃতদেহের দিকে, তাদের 5 ভাইয়ের সম্মানিত পিতার লাশের দিকে। ভীতিগ্রস্ত হয়ে এক ঢোক গিলে রঙ্গন পলাশের পানে তাকাতেই পলাশ জল শক্ত করে বলল, দুটো পথের কাটা একসাথে শেষ হলো। রঙ্গন বিস্মিত হয়ে কেঁদে ফেলল, বলল, ভাই আমাদের আব্বা। আব্বার কথা না ভেবে বাঁচতে চাইলে এ গৃহ ত্যাগ কর, পারলে শহরে চলে যা। সবটা সামলে যখন খবর দেব
তখন আসবি তুই। সারা রাত বৃষ্টি বর্ষণ হওয়ার ফলে প্রকৃতির নিয়ম অনুসারে আজকের সকালটি বৃষ্টি স্নাত। সকালবেলা ঘুম ভাঙতেই শহীদুর অনুভব করল তার মা পাশে নেই। মৃদুভাবে চোখ খোলার চেষ্টা করতে কর্ণকুহরে ভেসে হলো একাধিক মেয়ালি কন্দন। কিঞ্চিত ভুরু কুচকিয়ে সন্তন করে উঠে বসল সে। বার দুয়েক আম্মা আম্মা ডেকেও যখন সাড়া পেল না, তখন হাই তুলতে তুলতে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। শুনতে পেল একাধিক কন্দ্রন ধ্বনি। বুকের ভিতরটা আকস্মিক কেমন যেন কেঁপে উঠল। আম্মা আম্মা করে ডাকতে গিয়েও কণ্ঠস্বর কেঁপে উঠল। পরনের শাড়িটা ভালোভাবে গায়ে জড়িয়ে আঁচলটুকু কোমরে গুজে প্রথমে ধীর পায়ে পা বাড়ালো। কয়েক পা বাড়াতেই আপনা আপনি তার পায়ের গতি বেড়ে গেল। অস্থির চিত্রে কোথা থেকে কান্নার শব্দ আসে ভাবতেই ছুটে গেল সেই বিশেষ কক্ষে। সেখানে গিয়ে সর্বপ্রথম যে দুটো মানুষকে তার চোখে উঠে ভেসে উঠল, তারা হলো প্রেরণা আর প্রণয় চৌধুরী।